আদর্শ শ্রেণীকক্ষ কল্পনা করে পাঠদান করতে পারি? ধন্যবাদ ম্যাম। সুপ্রভাত, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আচ্ছা, বেশ, আমিও ভালো আছি। সবার ঈদ ছুটি কেমন কাটলো? ভালো কেটেছে? ও, আমার তো বেশ ভালো। কেউ ঘুরতে গেছিল কোথাও? কেউ আদিনা মসজিদ গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বলো তো সরস্বতী দেবীকে কি বলা হয়? সরস্বতী দেবীকে বিনা পানি বলা হয়। আমি এটা বোর্ডে লিখছি, ঠিক আছে? বিনা পানিতে জাহাজ, বিনা পানি। অর্থাৎ সরস্বতী দেবী। বলতো এই যে আমি উদাহরণটি দিলাম, এখানে এই বাক্যাংশটিতে কটি পদ রয়েছে? এই বাক্যাংশটিতে 3টি পদ রয়েছে। বিনা একটি, পানিতে একটি, যাহার একটি পদ। এই 3টি পদকে আমি একটি পদে পরিণত করলাম। তো এই একটি পদে পরিণত করে আমি নতুন একটি পদ পেলাম, বিনা পানি। এই প্রক্রিয়াকে বা এই ঘটনাকে ব্যাকরণের ভাষায় কি বলে তোমরা জানো? আচ্ছা, হ্যাঁ, এই প্রক্রিয়াকে বলা হয় সমাস। আজ আমরা সমাস শিখব। তো বলো তো সমাস শব্দের অর্থ কি? তোমরা উদাহরণটির দিকে দেখো, 3টা পদকে আমি কি করেছি? একটি পদে পরিণত করেছি। তবে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ। ঠিক বলেছো। আমি আরো 2টি পদ বোর্ডে লিখছি, তোমরা এক পদে পরিণত করবে। গাছ, আকাশ। এটিকে একটি পদে পরিণত করো তো। একটি পদে পরিণত করতে পারছো না তো? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ এখানে কোনো পরস্পর অর্থ সম্বন্ধ নেই। তবে আমরা সমাস শব্দের সমাস বলতে আমরা কি বুঝি? সমাসের সংজ্ঞা বলতে আমরা কি বলতে পারি? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম সমাস। দেখো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদ, এখানে অর্থ নেই, তো এটা সমাস হয়নি। তো সমাস শিখতে গেলে আরো কয়েকটি পরিভাষা জানতে হবে, সেগুলো কি আমরা এবার জেনে নেব। দেখো, এই যে বিনা, এই শব্দটা বাক্যাংশের কোথায় রয়েছে? শুরুতে রয়েছে বা প্রথমে রয়েছে, পূর্বে রয়েছে, তাই এইটাকে বলা হয় পূর্বপদ। আর এটাকে বলা হয়, এটার পরে যেহেতু আছে তাই এটা হয়ে গেল পরপদ। আর এই যাহার, এটি হচ্ছে সহায়ক পদ। বিনা পানি, এটি কি? এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই 3টি পদকে একটি পদে পরিণত করে একটি নতুন পদ পেলাম, সেটাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তো দেখো, এই 3টি পদের একটি সাধারণ নাম রয়েছে, সেগুলো কি নাম? সেটিকে বলা হয় সমস্যমান পদ। তো দেখো, সমস্যমান পদ বলতে আমি কি বুঝছি? সমস্যমান পদ বলতে বাক্যাংশের প্রত্যেকটি পদকে এক একটি সমস্যমান পদ বলা হয়। আর সমস্ত পদ বলতে কি বুঝি? বাক্যাংশের যে পদগুলো আছে সেই পদগুলো মিলে যখন একটি পদে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। দেখো, এই বাক্যাংশের এটিকে আবার একটা পদ বলা হয়, এটিকে আবার একটা পদ বলা হয়। কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো ব্যাস শব্দের অর্থ কি তবে পাচ্ছি? ব্যাস শব্দের অর্থ পাচ্ছি বিস্তার। দেখো, বিস্তার করে লেখা আছে না? হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হয় বিস্তার। তো দেখো, ব্যাস বাক্য বলতে কি বুঝবো? বাক্যাংশের প্রত্যেকটি পদকে বিশ্লেষণ করে দেখানোর নামই হচ্ছে ব্যাস বাক্য। আমরা বিশ্লেষণ করে লিখেছি বিনা শব্দটাকে।
তো আমরা জানলাম কোনটাকে কি বলে, ব্যাস বাক্য কাকে বলে, বিস্তার তারপরে আমরা কি শিখলাম, সমস্ত পদ কাকে বলে। দেখো সমস্ত পদ শব্দের মানে অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা বিস্তার বাক্য। তবে আমি আরেকটি উদাহরণ লিখছি, তোমরা বলবে। হ্যাঁ, বলো তো রাবণের কটি হাত? রাবণের 10টি হাত। যে রাবণের 10টি হাত, একে আমি বোর্ডে লিখছি 10টি আনন জাহাজ, 10 আনন, অর্থাৎ রাবণ। তা আমি এটাকে কোন পদ বলবো? এটাকে পূর্ব পদ বলবো, আর এটা পরপদ। এটা হচ্ছে সহায়ক পদ, আর এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারলে তো? আচ্ছা, তবে আমরা পরের দিন সমাসের প্রকারভেদগুলো জানবো। ঠিক আছে, এই বন্ধ করো।